আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলে নানা রকমের সমস্যা ছিল, সমস্যা থাকবে এবং এটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তবে এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর যেটা, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলারদেরকে কেন্দ্র করে দেশের ফুটবলের নতুন রকমের একটা কিন্তু জোয়ার শুরু হয়েছে, যেটা একটা লম্বা সময় ধরে একটা আশাব্যঞ্জক জায়গায় থাকলেও খুব একটা বেশি অগ্রগতির জায়গায় যাচ্ছিল না। হামজা চৌধুরীর মাধ্যমে আমরা যে নতুন দুয়ারটা উন্মোচন করেছি, সেটার পথ ধরে এই মুহূর্তে খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে জানেন যে সামিত সোম, যাকে কেন্দ্র করে একটা লম্বা সময় ধরে আলোচনা চলছে, তিনি শেষ পর্যন্ত ইতিবাচক একটা সিগন্যাল জানিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের জার্সিতে ক্যানাডিয়ান লিগে খেলা নাম করা আরও একজন ফুটবলার আসতে পারেন এবং আসার পথে অনেকটুকু অগ্রসর তিনি নিজেও কিন্তু হয়েছেন। বাফুফের কাছ থেকে 2 সপ্তাহের মতো সময় চেয়েছিলেন, সেই সময়টা পার হওয়ার পরে সম্প্রতি সামিত এ ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশের 10ই জুনে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটার মাধ্যমে সামিত হয়তো অভিষিক্ত হবেন, যদি এর মাঝখানে ফিফার অনুমতি, পাসপোর্ট, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশের জাতীয় দলের খুব কাছাকাছি আছেন। এত বাধা বিপত্তি, সিন্ডিকেট সংক্রান্ত ইস্যুর মধ্যে আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ফুটবলের জন্য রিফ্রেশিং একটা সময়, এবং যেখানে সমালোচনার জায়গা থাকবে সেখানে বাফুফের সমালোচনা করি, সামনেও করব। তবে অন্তত এই জায়গায় বিশেষ করে যেভাবে হামজা সিচুয়েশনটা তারা হ্যান্ডেল করেছে, যেভাবে সামিত সোমকে কেন্দ্র করে বাফুফে আসলে কার্যক্রম করছে, সেটার প্রশংসা করা যতটুকু জায়গা আছে সেটাও করতে চাই। তবে একই সঙ্গে এটাও বলতে চাই যে এই যে কনস্ট্যান্ট একটা চাপ এই মুহূর্তে বাফুফের উপর আছে, সিন্ডিকেট ভাঙার যে একটা কাজ রয়েছে, জবাবদিহিতার একটা যে জায়গা আছে, সেই লক্ষ্যে ফুটবল ভক্তরা কাজ করবেন এবং বাফুফের পক্ষ থেকে আরও ভালো ইনিশিয়েটিভ আমরা চাই। কারণ দেশের ফুটবলে ভালোটা আমরা ফুটবল নিয়ে যারা কথা বলি, যারা দেখি, তারা সকলেই কিন্তু এক বাক্যে চাই। এখন সামিত সম্পর্কে আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের সাথে একটু শেয়ার করি, যারা জানেন তারা ইগনোর করতে পারেন। মূলত ক্যানাডিয়ান আন্ডার-20, আন্ডার-21 বয়সভিত্তিক ফুটবলে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, এমনকি জাতীয় দলেও কিন্তু 2টো ম্যাচ খেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে ক্যানাডিয়ান জাতীয় দলের আশেপাশে সেভাবে র্যাডারে নাই, এটা বাংলাদেশের জন্য সাপে বর হয়েছে, অর্থাৎ একটা পজিটিভ পয়েন্ট হয়েছে। দিন শেষে জাতীয় দলের প্রশ্নে তিনি সম্ভবত বাংলাদেশকে বেছে নিচ্ছেন। এবং আপনি যদি তার ক্লাব ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করেন, আমি এক বাক্যে একটা কথা বলতে চাই, তিনি বর্তমানে যে ক্লাবে খেলছেন ক্যাভালরাই এফসি, যেটা কিনা কানাডিয়ান একেবারে সর্বোচ্চ টিয়ার কানাডিয়ান প্রিমিয়ার লিগের একটা ক্লাব, এবং একজন ফুটবলার আসছেন যিনি কিনা ক্যানাডিয়ান লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলেন, এমন একটা ক্লাবে খেলেন। এটাই বাংলাদেশের জন্য এনাফ একটা ইনফরমেশন হওয়া উচিত, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে কানাডার বর্তমান অবস্থান 30। ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 30-এর মধ্যে থাকে একটা দেশের একটা লিগে খেলা একজন প্লেয়ার আসছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের কনটেক্সটে আসলে আর কোনো ইনফরমেশন নিয়ে সন্দেহের কোনো জায়গা থাকা উচিত নয়, কারণ যখনই কোনো নতুন একজন ফুটবলার আসেন, দেশের তথাকথিত ফুটবল বোদ্ধা সিন্ডিকেটের একটা অংশের এই টাইপের দাবি থাকে যে বিদেশ থেকে আসলে তো হবে না, তাদের একটা মান থাকতে হবে। মানের জায়গা থেকে আমি হামজা চৌধুরী লেভেলের এখনই তাকে তকমা লাগিয়ে দেবো না। হামজা চৌধুরী একেবারে প্রিমিয়ার লিগে খেলা এক্সপিরিয়েন্স একজন ফুটবলার, তবে এই ফুটবলারটাও যে আসলে খুব ভালো মানের একটা লিগ খেলে আসছেন বাংলাদেশের তুলনায়, সেটা আমি একেবারে নির্দ্বিধায় বলতে চাই। এখন খুবই গুরুত্বপূর্ণভাবে এই প্লেয়ারের প্রোফাইল এবং প্লেয়িং স্টাইল সম্পর্কে একটু আলোচনা করতে চাই। মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার, এবং সেন্ট্রাল মিডফিল্ডে যে কোনো একটা রোলে তিনি খেলতে পারবেন। তাকে একই সাথে অফেন্সিভ কোনো একটা, অর্থাৎ অ্যাটাকিং কোনো একটা রোলে দেওয়া যায়, আবার একই সঙ্গে ডিফেন্সিভ ডিউটিও কিন্তু তাকে দেওয়া যাবে। খুবই টেকনিক্যাল একজন ফুটবলার, মাঠের মধ্যে কখন কোন জায়গায় থাকতে হবে, কোন পজিশনে থাকলে আসলে ভালো, কিভাবে গেমটা রিড করতে হবে, এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের কনটেক্সটে যথেষ্ট এগিয়ে থাকবেন সামিত সোম। তার এই এক্সপেরিয়েন্সটা ক্যানাডিয়ান লিগে এখানে অনেক বেশি কাজে লাগবে। একই সঙ্গে আমি যদি বাংলাদেশ যে লেভেলের ফুটবল খেলে দক্ষিণ এশিয়ায়, যে দলগুলোর বিপক্ষে খেলে, সেটার সাথে কম্পেয়ার করি, তাহলে তার ভিশন, ওভারঅল তার অনফিল্ড রোল এবং সত্যিকার অর্থে স্কিল সেটে বড় রকমের একটা পার্থক্য থাকা উচিত। অর্থাৎ এখানে সামিত সোম আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে, কনটেক্সটে যথেষ্ট ভালো মানের একজন ফুটবলার হিসেবে কিন্তু প্রতীয়মান হওয়া উচিত। হামজা চৌধুরীর সাথে আমি একটা ক্লিয়ার কাট ডিফারেন্সের কথা এর আগে বলেছি, যে হামজা আরও বড় লিগে খেলে আসা প্লেয়ার। হামজা চৌধুরী মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, যার অনেক বেশি করে বল উইনিং অ্যাবিলিটি আছে, এবং বাংলাদেশের কনটেক্সটে হামজা চৌধুরী মূলত একজন সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন, পুরো গেমটা সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং সামিত সোম সেক্ষেত্রে একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে, অনেকটা আমি যে বলি ডবল পিভট সিস্টেমে দুজন মিডফিল্ডার, একজন মিডফিল্ডার একটু হলে ডিফেন্সিভ রোল, আরেকজন মিডফিল্ডার ডিফেন্সিভ অফেন্সিভ রোলটাতে সমানভাবে ওভারল্যাপ করেন, এমন রোলে সামিত সোম সত্যিকার অর্থে ভালো একটা সংযোজন হবেন। এবং আমি আশা করছি জাতীয় দলে হামজার সাথে সামিত সোমের একটা ভালো রকমের কম্বিনেশন তৈরি হবে।
এটুকু বলার পরে আমি কখনোই জামাল ভুঁইয়ার কথা ভুলে যাব না। 2013 সালে ডেনমার্ক থেকে তিনি বাংলাদেশে আসার পরে মূলত জাতীয় দলের ওই সময়টার প্রেক্ষাপটটাকে রিভাইভ করেছিলেন, এবং আমরা যখনই প্রবাসী ফুটবলারদের কথা বলি, জামাল কিন্তু এমন সময় একটা এক্সাম্পল সেট করেছেন যখন এটা নিয়ে কেউ চিন্তাও করেনি। বয়সটা 35 পার হয়ে গিয়েছে, মাত্র জন্মদিন কাটালেন। জামাল ভুঁইয়া হয়তোবা আস্তে আস্তে জাতীয় দলের কনটেক্সট থেকে একেবারে অবসরে দ্বারপ্রান্তে চলে আসবেন, তবে জাতীয় দলে তার অবদানটা স্মরণ করছি এবং একই সঙ্গে একটা তীব্র আকাঙ্ক্ষা হামজা চৌধুরী, সামিদ সোম এবং তার সাথে জামাল ভুঁইয়াকে আমি অন্তত 1-2 বছর আরও দেখতে চাই। আমার কাছে মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটা মিডফিল্ড কিন্তু এখান থেকেই হতে পারে। ধন্যবাদ সবাইকে।